জঙ্গলের মধ্যে এই বাড়িটাই আজ 3 দিন হলো আমরা এসেছি। আসলে একটা অদ্ভুত গল্প এই বাড়িটা নিয়ে আছে, তবে তার জন্য এখানে আমাদের আসা নয়। আমি দাঁড়িয়ে আছি বাড়িটার কাঠের ব্যালকনিতে। দূরে অন্ধকার নেমে এসেছে জঙ্গলে। পিছন থেকে আমার বন্ধু তন্ময় এসে পড়ল। এই সন্ধেবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে কি দেখছিস বলতো যতীন? ওই দূরে জঙ্গলটার দিকে কিছুক্ষণ আগে তাকিয়ে থাকলে যেন মনে হয়। কি মনে হয়? এখানে দাঁড়ালে মনে হয় যেন ওই জঙ্গলটার মধ্যে কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে। কি সব বোকার মতো কথা বলছিস? আজ আমরা 2 দিন হলো এই জঙ্গলের মধ্যে কাঠের বাড়িটায় আছি, অথচ এর মধ্যে কি আমরা কিছু দেখতে পেয়েছি? আমি তন্ময়ের কথার উত্তর করলাম না। তার বদলে রেলিংয়ের উপর হাত রেখে আরো ভালো করে জঙ্গলটার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু আমার কেন জানি না মনে হলো আমি যেভাবে জঙ্গলটার দিকে তাকিয়ে আছি, ঠিক সেইভাবে জঙ্গলটা থেকে কেউ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। অনেক রাত হয়ে গেছে, আর বাইরে থাকিস না। অন্য কিছু না হোক, জঙ্গলের জন্তু জানোয়ার তো থাকতেই পারে। ভেতরে চলে আয়। এখানে এসে জঙ্গলের মধ্যেই পরিত্যক্ত বাড়িটায় আমরা নিজেদের ইচ্ছেতেই থাকতে শুরু করেছি। তবে গ্রামের মানুষজন বারণ করেছিল, বলেছিল এই জঙ্গলে কিছু একটা আছে, তবে কি আছে তার কোনো ধারণা তারা দিতে পারেনি। তন্ময় বলেছিল, ওরকম কিছু একটা সব জায়গাতেই থাকে, বুঝলে? ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা আমাদের কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। তোমাদের চিন্তা করতে হবে না। কিন্তু ওই জঙ্গলে কি আছে সেটা না দেখে ওখানে রাতে থাকাটা কি ঠিক হবে তন্ময়? কি বলছিস তুই? একবার ভাব, ওই পুঁথিগুলোতে যে গাছের কথা লেখা আছে সেটা যদি আমরা একবার উদ্ধার করতে পারি, তাহলে চিকিৎসা জগতে একটা আলোড়ন পড়ে যাবে। তোর আমার নাম পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারবে। এমন একটা সুযোগ ওই গ্রামের অশিক্ষিত মানুষগুলোর কথাই তুই হাতছাড়া করবি? প্রয়োজন একটা ছিল, আর সেটা হলো নামের প্রলোভন। অর্থের লোভকে মানুষ জয় করতে পারলেও নামের লোভকে কিন্তু আজ পর্যন্ত জয় করে উঠতে পারেনি। আর আমার ক্ষেত্রেও তাই হলো। আমরা দুজন মিলে এসে উঠলাম জঙ্গলের মধ্যেই কাঠের বাড়িটায়। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা দুজন বিভিন্ন গাছপালা পরীক্ষা করে দেখছিলাম। এমন সময় আমার মনে হলো আমাদের পিছনে যেন কেউ একটা আসছে। এই তোর কি হয়েছে বলতো? কাল থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস, আর এখন বারবার পেছনে ফিরে তাকাচ্ছিস। এই বলি, ব্যাপারটা কি? আমাদের না কেউ অনুসরণ করছে মনে হয়। কাল থেকেই আমার মনে হচ্ছিল আমাদের বাড়ির উপর কেউ নজর রেখেছে, আর আজ সকালে এসে আমাদের পিছু পিছু এই জঙ্গলে সে ঘুরে বেড়াচ্ছে। তুই কি পাগল হলি নাকি? আরে এখানে কেউ আমাদের পিছু পিছু আসবে কি করে? আর তাছাড়া এই জঙ্গলে আসার পর থেকে কি কাউকে তুই দেখতে পেয়েছিস বল? আমি সাথে সাথে তন্ময়ের কথার উত্তর দিতে পারলাম না। একটু থেমে তারপর বললাম, সেই ব্যাপারটা তোর আশ্চর্য বলে মনে হচ্ছে না? গ্রামের মানুষ এই জঙ্গল থেকে এত ভয় পায় কেন? আর তারা একটা শীষের শব্দের কথা বলেছিল, সেটাই বা কি বলতো? আমার মনে হয়
তোর এই কাজকর্ম ছেড়ে ঘরে গিয়ে বসে থাকা দরকার। তোর মাথায় গ্রামের লোকেদের কথাগুলো ঢুকে গেছে। বেকার কেন এসব কথা বলে সময় নষ্ট করছিস? আয় আয় চল। সেদিনের মতো আমরা অনুসন্ধান শেষ করে ঘরে গিয়ে ঢুকলাম। তারপর আবার সন্ধেবেলা আগের দিনের মতোই ব্যালকনিতে দাঁড়াতেই স্পষ্ট দেখতে পেলাম দূরে জঙ্গলের মধ্যে কেউ একটা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এতটা চমকে দিয়েছিল যে তন্ময়কে ডাকার মতো সুযোগ পেলাম না। একটু পরেই তন্ময়ের একটা হাত আমার কাঁধে এসে পড়তেই আমার চমক ভাঙল। অত মন দিয়ে ওদিকে কি দেখছিস বলতো? আমি কিছু একটা উত্তর দেওয়ার আগেই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা শীষের শব্দ। কেউ যেন এক সুরে এক টানা একটা শীষ দিয়ে চলেছে। আর তখনই আমার মনে পড়ে গেল গ্রামের লোকেদের বলা কথাগুলো। আমি দ্রুত তন্ময়কে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু বুঝতে পারলাম এই জঙ্গল থেকে বেরোনো আমাদের পক্ষে আর সম্ভব নয়। কি হয়েছে বলতো যতীন? তুই এরকম অদ্ভুত ব্যবহার করছিস কেন? আর আমায় ঘরের ভিতর ঢুকিয়েই বা দিলি কেন? সেই শীষের শব্দটা শোনা গেছে রে। এখন ঘরের বাইরে থাকলে বিপদ হতে পারে। ওরা এসে গেছে, ওরা এসে গেছে। আমি তোর এইসব কথা বিশ্বাস করি না, আর গ্রামবাসীদের কুসংস্কারের কথায় বিশ্বাস তো করিই না। এ কথা বলেই তন্ময় ঘরের দরজা খুলে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়াতে একটা আর্তচিৎকার শুনতে পেলাম আমি। আর অল্প চাঁদের আলোয় দেখতে পেলাম একটা লম্বা গাছের ডালের মতো কিছু তন্ময়ের গলার সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। ওই অবস্থাতেই তন্ময়কে শূন্যে তুলে নিয়ে জিনিসটা যেন তাকে বালকনি থেকে নামিয়ে ফেলল। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে কয়েকবার তন্ময়ের আর্তনাদ শুনতে পেলাম। তারপর বাধ্য হয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। তন্ময়কে সেদিনের পর থেকে আর পাওয়া যায়নি। আমি গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গল খুঁজে ফেললেও তাকে কোথাও পাওয়া যায়নি। তবে ব্যালকনিতে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল, আর সেটা তন্ময়ের। সেখান থেকে ফিরে আসার সময় সেই জঙ্গলটার দিকে তাকিয়ে একবার নিজের মনেই বলেছিলাম, তুমি কে আমি জানি না, তবে তুমি কি রক্ষা করছো সেটাও আমি জানি না। তোমার সেই শীষ আমি শুনতে পেয়েছিলাম। সেই শীষ আমি কোনোদিন ভুলব না, কোনোদিন না। বন্ধুরা, কেমন লাগছে তোমাদের মায়াজাল অ্যানিমেশন জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার। আচ্ছা, আগের দিনের গল্পে কমেন্ট করেছেন অসিত কর্মকার, লিখেছেন খুব ভালো লাগলো ঘটনাটি, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক লাইফ লিখেছে টিকটিকির সিনটা দারুণ লাগছে দাদা। তৃষা ঝিনুক লিখেছেন অপেক্ষা করে আছি দেখার জন্য। ক্যারি অন ব্রাদার লিখেছেন @রানা আহমেদ ডোর 9185। সাধন রায় অনেক ভালোবাসা জানিয়েছেন। দীপঙ্কর সেনগুপ্ত বলেছেন আপনাদের মধ্যে জীবন্ত অ্যানিমেশন চ্যানেলের ছায়া দেখলাম। ডাক লাইফ আরও লিখেছেন দারুণ জমিয়ে দিয়েছো দাদা, ওয়াও। উৎসব ঘোষ লিখেছেন ক্যারেক্টার রিডিংটা আরও সুন্দর করুন, আর পিশাচ রাক্ষসের গল্প দিন। পিশাচ রাক্ষসের গল্প তো এসেছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এবং সবাইকে সবাইকে যারা এখনও কমেন্ট করে উঠতে পারেননি, আর যারা করবেন বলে ভাবছেন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি, করবেন বলে ভাবছেন, করে ফেলুন, আর দেরি করবেন না। সবাইকে মায়াজাল অ্যানিমেশনের তরফ থেকে অনেক 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 ভৌতিক ভালোবাসা। কারণ প্রচুর প্রচুর গা ছমছমে শিহরণ জাগানো ভৌতিক গল্প আসতে চলেছে। এই কার্টুনগুলো, এই বাংলা কার্টুনগুলো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর পরবর্তী গল্পের অপেক্ষায় থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার মায়াজাল অ্যানিমেশনের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।